আকাশে হঠাৎ দেখা দিল এক অজানা আলো যা পৃথিবীর ইতিহাস বদলে দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, সেই আলো আসলে কি? হ্যালো, তোমরা দেখছো মুভি জেডবিডি। চলো শুরু করি গল্পটা। তো মুভি শুরু হয় আফগানিস্তানের কান্দাহারকে দেখিয়ে। এটা সেই সময়ের কথা যখন আফগানিস্তানের উপর আমেরিকার দখল ছিল। এখানে আমাদের একটা আমেরিকান কনভয় দেখানো হয় যাদের গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, আর সেই গাড়িটা ঠিক করতে আসে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যার নাম সার্জেন্ট। আসলে এই কনভয়েই তার ভাইও ছিল। অনেকদিন পর ভাইকে দেখে দুজনেই অনেক খুশি হয়। তখন সার্জেন্টের ভাই বলে, মনে আছে আমরা আর্মি রেঞ্জার্স হতে চেয়েছিলাম? এখনও চাইলে আমরা সেই স্বপ্নটা পূরণ করতে পারি। কিন্তু সার্জেন্ট মনে করে হয়তো এখন অনেক দেরি হয়ে গেছে। ঠিক তখনই হঠাৎ তালেবানের শত্রু দল তাদের উপর হামলা করে, আর সেই হামলায় সার্জেন্ট ছাড়া বাকি সবাই মারা যায়। সেইখানে সার্জেন্টের পা মারাত্মকভাবে আহত হয়। সে দৌড়ে তার ভাইয়ের কাছে যায় এবং দেখে তার ভাই তখনও শ্বাস নিচ্ছে। তখনই সে তাকে কাঁধে তুলে নেয়, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার ভাইয়ের মৃত্যু হয়ে যায়। এরপর সার্জেন্টকে সিলভার স্টার অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়, আর ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। এখানে দেখা যায় সে একটা বাসে আছে, যেখানে আরও অনেক সোলজার বসে আছে। আসলে সে আর্মি রেঞ্জার্সের ট্রেনিংয়ে যাচ্ছিল, যেটা ছিল তার ভাই আর তার স্বপ্ন। সেই ঘটনার 2 বছর পেরিয়ে গেছে, কিন্তু আজও সে সেই দিনটা ভুলতে পারেনি। খুব শীঘ্রই তারা জঙ্গলের মাঝখানে একটি সিক্রেট ক্যাম্পে পৌঁছে যায়, যেখানে শুরু হয় কঠিন রেঞ্জার্স ট্রেনিং। কিন্তু সার্জেন্ট কারোর সাথে মিশত না। সে শুধু নিজের ট্রেনিং নিয়েই ব্যস্ত থাকত। তার সিনিয়র অফিসাররা চায় সে টিম লিডার হয়ে যাক, কিন্তু এতে তার কোনো আগ্রহ নেই। কিছুক্ষণ পরে তাদের ট্রেনিং হয় একটি পুলে। এখানে একটা কঠিন টাস্ক দেওয়া হয়। 2 হাতে 2টো ডাম্বেল নিয়ে পানির নিচে সামনে হাঁটতে হবে, আর যে সবচেয়ে বেশি সময় পানির নিচে থাকতে পারবে সেই এই টাস্কটা সম্পূর্ণ করতে পারবে। সার্জেন্ট যখন পানির ভেতরে হাঁটছিল, ঠিক তখনই হঠাৎ তার মাথায় ভেসে ওঠে সেই পুরনো মুহূর্তটা, যখন সে তার ভাইকে কাঁধে তুলে হাঁটছিল। স্মৃতিটা এতটাই গভীরভাবে তাকে গ্রাস করে ফেলে যে সে যেন বাস্তবতাই ভুলে যায়। ধীরে ধীরে তার শ্বাস বন্ধ হয়ে আসতে থাকে, আর শেষ পর্যন্ত সে পানির ভেতরেই অজ্ঞান হয়ে পড়ে। তখন কিছু সোলজার তাকে পানি থেকে বের করে জ্ঞান ফিরিয়ে আনে। এরপর তার সিনিয়র তাকে ডাকে। যখন সে অফিসের বাইরে অপেক্ষা করছিল, তখন একটা নিউজ দেখে যে আকাশে একটা অ্যাস্ট্রোনট পৃথিবীর দিকে দ্রুত এগিয়ে আসছে, আর তার মধ্যে কিছু অদ্ভুত পরিবর্তন হচ্ছে। সে নিজে থেকেই ভাঙছে, যা বিজ্ঞানীরা কিছুই বুঝতে পারছে না। এবার তাকে অফিসের ভেতরে ডাকা হয়, যেখানে তার মেজর আর কমান্ডার ছিল। তখন তারা বলে, তোমার ট্রেনিং ছেড়ে দেওয়া উচিত। আরও তারা তাকে বলে, তুমি পিটিএসডিতে ভুগছ। এর মানে হলো, কোনো ভয়ঙ্কর ঘটনার সময় একজন মানুষের মস্তিষ্ক এমন এক অবস্থায় চলে যায় যেখান থেকে স্বাভাবিকভাবে ফিরে আসা খুব কঠিন। মেজর আর কমান্ডার বলে, এখন তোমার নিজেকে পুরোপুরি সুস্থ করতে কাউন্সিলিং প্রোগ্রামে যোগ দেওয়া উচিত, যার জন্য তোমাকে রেঞ্জার্সের ট্রেনিং ছেড়ে বাড়ি ফিরে যেতে হবে। তখন সার্জেন্ট তাদের না করে দেয়, আর সে বলে, আমি কোনো অবস্থাতেই এই প্রোগ্রাম ছাড়তে চাই না। তখন মেজর বলে, আমি আমার পুরো জীবনে তোমার মতো ক্যান্ডিডেট কখনো দেখিনি, কিন্তু তুমি একজন ইঞ্জিনিয়ার। তুমি জানো প্রতিটা মেশিনের একটা সীমা থাকে, আর তারপর সেইটা শোষ হয়। ঠিক তেমনি তোমারও সীমা এখন শেষ হয়ে গেছে। তাই এই কাগজে সাইন করো আর বাড়ি চলে যাও। ঠিক তখনই সার্জেন্ট উঠে বলে, আমাকে প্যারেডের প্রস্তুতি নিতে হবে। এরপর সে সেখান থেকে চলে যায়, আর এটা দেখে মেজর আর কমান্ডার দুজনেই ভীষণ রেগে যায়। যাই হোক, পরের দিন দেখা যায় অনেক রেঞ্জার্সকে এই মিশন থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কারণ তারা তাদের টাস্ক পূরণ করতে পারেনি। কিন্তু সার্জেন্ট এখনও এতে টিকে আছে। এরপর কমান্ডার সবাইকে জানায়, এখন তোমাদের ফাইনাল টাস্ক দেওয়া হবে। যদি তারা এই টাস্ক পূরণ করতে পারে, তাহলে তারা সত্যিই রেঞ্জার্স হয়ে যাবে। এটা শুনে সবাই তখন অনেক খুশি হয়। তারপর সবাইকে একটা জায়গায় ডাকা হয়, যেখানে কমান্ডার এদেরকে একটা মিশন দেয়। সে বলে, জঙ্গলের মাঝখানে শত্রুরা আমাদের একটা এয়ারক্রাফট ভূপাতিত করেছে। তোমাদেরকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে, আর সেই এয়ারক্রাফটে পৌঁছে সেটাকে ডিস্ট্রয় করতে হবে। কিন্তু মিশন এখানেই শেষ নয়। এই মিশন কমান্ডার আরও জানায় যে তার কাছেই একটা গ্রামে আমাদের একজন পাইলটকে বন্দি করে রাখা হয়েছে। তোমাদেরকে সেই পাইলটকে মুক্ত করে ফিরিয়ে আনতে হবে। এটাই তোমাদের মিশন, আর এই পুরো মিশনটা লিড করবে সার্জেন্ট। কিছুক্ষণ পরে এদের সবাইকে জঙ্গলের মাঝখানে নামিয়ে দেওয়া হয়। এরা সারা দিন হাঁটতে থাকে। রাত নামার পর যখন সবাই একটু আরাম করে বসেছিল, ঠিক তখনই হঠাৎ এদের কাছাকাছি এক বিশাল বিস্ফোরণ হয়। যখন এরা উপরে তাকায়, তখন দেখে আগুনের গোলা সামনে এগিয়ে আসছে।
আসলে এটা অন্য কিছু নয়, আকাশ থেকে পড়ছিল সেই একই অ্যাস্ট্রোনট যে এখন টুকরো টুকরো হয়ে পৃথিবীর দিকে ঝরে পড়ছে। এটা দেখে এদের সবারই মনে হয় তাদের কমান্ডার বুঝে ফেলেছে যে তারা আরাম করছিল, আর এদের ভয় দেখানোর জন্যই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। এরপর আর দেরি না করে তারা মিশনের দিকেই এগিয়ে যায়। সকাল হতেই সবাই সেই নদীর কাছে পৌঁছে যায় যেখানে তাদের সেই এয়ারক্রাফটটি ছিল, যেটাকে এদের ব্লাস্ট করতে হবে। আর সেই রাত থেকেই তাদের রেডিওটাও আর কাজ করছে না। এসব দেখে সার্জেন্ট তার টিমকে বলে যত তাড়াতাড়ি সম্ভব এয়ারক্রাফটটা ব্লাস্ট করতে হবে। ঠিক তখনই সে দেখে জঙ্গলের মাঝখানে কিছু একটা চকচক করছে। তাই সে তার টিমকে বলে, তোমরা গিয়ে এয়ারক্রাফটটা ব্লাস্ট করো, আমিও চকচকে জিনিসটা দেখে আসি। অন্যদিক থেকে হঠাৎ তার কানে বিস্ফোরণের শব্দ ভেসে আসে, কারণ তার সাথীরা সেই এয়ারক্রাফটে লাগানো বোমা ফাটিয়ে দিয়েছিল। কিন্তু দেখা যায় এত বড় বিস্ফোরণের পরেও সেটাই একটুও আঁচড় লাগেনি। এরপর সেই মেশিনটা নিজে থেকেই ওপরে উঠে যায় এবং তাদের ওপর হামলা শুরু করে দেয়। আসলে এটা ছিল একটা ভয়াবহ ওয়ার মেশিন। এদিকে সার্জেন্টও সেখানে পৌঁছে যায়, কিন্তু ততক্ষণে সেই ওয়ার মেশিন তার অনেক সাথীকে মেরে ফেলেছে। কোনোভাবে সার্জেন্ট আর কয়েকজন সোলজার বেঁচে যায়। সার্জেন্ট ওপরে ওঠে যাতে রেডিওটা নিয়ে সাহায্য চাইতে পারে, কিন্তু সেখানে গিয়ে সে দেখে সেই মেশিন রেডিওটাও ধ্বংস করে দিয়েছে। সার্জেন্ট সেখানে একজন সোলজারকে দেখতে পায় যে তখনও জীবিত ছিল। সে নিজেকে বাঁচানোর জন্য সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই সেখানে সেই মেশিনটা চলে আসে, যে এখন নিজের পায়ে হেঁটে আসছিল। সে একটা কিলিং মেশিন, যে মানুষ খুঁজে খুঁজে তাদের শেষ করে দিচ্ছে। তাই সে বলে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই পাহাড় থেকে নিচে নামতে হবে। নিজেদের অস্ত্রগুলো দেখো আর দড়িটার নিচে ঝুলিয়ে দাও, কারণ তাদের কাছে যে অস্ত্র ছিল তাতে বিশেষ ধরনের অ্যাপারচার লাগানো ছিল, আর সেই কারণেই তারা ফায়ার করতে পারছিল না, কারণ তাদের এই মিশনটা আসলে একটা প্ল্যান্টেড মিশন ছিল। এটা কোনো আসল মিশন না, বরং এক ধরনের টাস্ক ছিল। আর এখন তারা দড়ি দিয়ে নিচে নামতে শুরু করে। ওপরে একজন সোলজার ছিল যার হাতে দড়িটা ধরা ছিল। নিচে আমরা সার্জেন্টকে দেখি যার কম্পাস হঠাৎ নিজে থেকেই ঘুরতে শুরু করে। অ্যালার্মড, সে বুঝে যায় ওয়ার মেশিন আশেপাশেই আছে। তার শেষ সোলজারটা নিচে নামার আগেই ওয়ার মেশিন তাকে স্ক্যান করে মেরে ফেলে, যার কারণে সেভেন, যে তাদের সাহায্য করতে এখানে এসেছিল, সে নিচে পড়ে যায় এবং তার পা মারাত্মকভাবে আহত হয়। এদিকে ওয়ার মেশিনটা পাহাড়ের ওপরে দাঁড়িয়ে থাকে এবং তাদের সবাইকে স্ক্যান করতে শুরু করে। তারা সবাই পাহাড়ের নিচে লুকিয়ে থাকে, কিন্তু সেভেনের পা হঠাৎ করে তার স্ক্যানের রেঞ্জে চলে আসে। আর ঠিক তখনই সে তাদের ওপর আক্রমণ শুরু করে দেয়। নিজেদের প্রাণ বাঁচাতে সবাই ছুটতে শুরু করে, আর খুব তাড়াতাড়ি তারা সেই ওয়ার মেশিনের রেঞ্জ থেকে অনেক দূরে চলে যায়। এদের কেউই বুঝতে পারছিল না এই মেশিনটা আসলে কোথা থেকে এলো। কেউ মনে করছিল এটা রাশিয়ার কাজ, আবার কেউ বলছিল হয়তো চীন এটা তৈরি করেছে। কিন্তু সত্যিটা ছিল সম্পূর্ণ আলাদা কিছু। কিছুক্ষণ পরে তারা সবাই মিলে সেভেনকে নিয়ে সামনে এগিয়ে যায়। সামনে গিয়ে তারা একটা নদী দেখতে পায়, যার স্রোত ছিল ভীষণ তেজ। সার্জেন্ট নিজের জীবন বাজি রেখে নদীর ওপারে চলে যায় এবং সেখানে গিয়ে একটা দড়ি বেঁধে দেয়। এরপর সবাই সেই দড়ি ধরে নদী পার হতে শুরু করে, কিন্তু ঠিক তখনই সার্জেন্টের কম্পাস আবার দ্রুত ঘুরতে শুরু করে। সে সঙ্গে সঙ্গেই বুঝে যায় ওয়ার মেশিন আশেপাশেই আছে। আর ঠিক তখনই সেই ওয়ার মেশিন তাদের ওপর হামলা করে বসে। দড়িটা ছিঁড়ে যায় আর সবাই পানির স্রোতের মধ্যে পানিতে পড়ে যায়। তারা পানির স্রোতের সাথে সামনে এগিয়ে যাচ্ছিল। ওয়ার মেশিনও তাদের মারতে পানির ভেতরে ঢুকে যায়। নিজেদের বাঁচানোর জন্য তারা সবাই পানির নিচে চলে যায় এবং ভাসতে ভাসতে সেই মেশিন থেকে অনেক দূরে চলে আসে। এখন তাদের একটাই লক্ষ্য, যত তাড়াতাড়ি সম্ভব ক্যাম্পে পৌঁছানো। তারা তখন ক্যাম্পের কাছাকাছিই ছিল, তাই খুব দ্রুত সেভেনকে নিয়ে ক্যাম্পে পৌঁছে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা ক্যাম্প নয়, বরং শুধু ছাইয়ের স্তূপ দেখতে পায়। এর মানে স্পষ্ট, ওয়ার মেশিন এখানে থাকা সবাইকে মেরে ফেলেছে এবং পুরো জায়গাটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলেছে। সার্জেন্ট চারপাশটা মনোযোগ দিয়ে দেখতে শুরু করে। তারপর সে তার টিমকে জানায় এই ওয়ার মেশিন পৃথিবীর নয়, বরং অন্য গ্রহ থেকে এসেছে। সে সবাইকে দূরের একটা পাহাড়টা দেখায়, যেটা অনেক উঁচুতে ছিল। তারপর সে বলে প্রথমে এটা সেই পাহাড়ে ধাক্কা খেয়েছিল, সেখান থেকে গড়িয়ে নদীতে পৌঁছেছিল, আর ঠিক সেখানেই আমরা এটাকে ব্লাস্ট করার চেষ্টা করেছিলাম, যার কারণেই সে আমাদের উপর আক্রমণ শুরু করেছিল। তখন একজন সোলজার বলে, অনেক দিন ধরে টিভিতে একটা অ্যাস্ট্রোনটের নিউজ চলছিল, আমার মনে হচ্ছে এটা সেটাই। আরেকজন সোলজার বলে, তোমার মানে কি? তখন সার্জেন্ট বলে, তুমি ঠিক বলছো, ওটা যাই হোক সেটা আমাদের পৃথিবীর নয়, এটা একটা এলিয়েন ওয়ার মেশিন। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব অন্য বেসে পৌঁছাতে হবে, যাতে সবাইকে এই ব্যাপারে ইনফর্ম করা যায়।
এখানে একটা এপিসি ট্র্যাক ছিল, যার সাহায্যে তারা নিরাপদে এখান থেকে যেতে পারবে, কারণ এই ট্র্যাকের ওপর গুলি আর বোমার তেমন প্রভাব পড়ে না। তাই এখন তারা দ্রুত একটা এপিসি প্রস্তুত করতে শুরু করে। কিন্তু ঠিক তখনই তারা বুঝতে পারে সেই ওয়ার মেশিন তাদের আশেপাশেই আছে, কারণ কম্পাসটা হঠাৎ করে খুব দ্রুত ঘুরতে শুরু করে। তারা সবাই তখন এপিসির ভেতরে ঢুকে যায়, কিন্তু তাদের একজন সাথী গোলা নিতে যায়। যখন সে গোলার বাক্স নিয়ে ফিরে আসছিল, ঠিক তখনই সেখানে ওয়ার মেশিন চলে আসে এবং তাকে স্ক্যান করে মেরে ফেলে। তবে মরার আগে সেই গোলার বাক্সটা সার্জেন্টের দিকে ছুঁড়ে মারে। সার্জেন্ট সেটা ধরে দ্রুত এপিসির ভেতরে ঢুকে যায়, আর তারপরই তারা সবাই সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু এখনও সেই ওয়ার মেশিন তাদের পেছনে লেগেছিল। সে তাদের ওপর একের পর এক বোমা ফেলতে থাকে। তবুও কোনোভাবে বেঁচে তারা তার থেকে এগিয়ে যেতে সক্ষম হয়। তারাও তখন তার ওপর পাল্টা আক্রমণ করতে থাকে, কিন্তু সেই মেশিনটা এতটাই অ্যাডভান্স ছিল যে তাদের আক্রমণের কোনো প্রভাবই তার ওপর পড়ছিল না। এরপর ওয়ার মেশিন তাদের ওপর লেজার দিয়ে হামলা শুরু করে। তখন সার্জেন্ট ফায়ার করে পাহাড়ের একটা অংশ নিচে ফেলে দেয়, যার ফলে ওয়ার মেশিনের পথ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তখন সে তার সাথীদের বলে, এপিসি থামাও, কিন্তু ততক্ষণে সে মারা গিয়েছিল, যার কারণে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সার্জেন্ট চারপাশে তাকিয়ে দেখে তার প্রায় সব সাথীই মারা গেছে। কিছুটা দূরে সে একটা ওয়ার মেশিনকেও দেখতে পায়, যে যেন তার সাথীদের সাথে যোগাযোগ করছিল। ঠিক তখনই সে দেখতে পায় তার সাথী 7, যে আগেই আহত ছিল কিন্তু এখনও বেঁচে আছে। তাকে দেখে সার্জেন্টের মনে এক ধরনের স্বস্তি আর আনন্দ আসে। এরপর সে 7কে নিয়ে সেখান থেকে সামনে এগিয়ে যায়। রাতে তারা একটা জায়গায় থেমে বিশ্রাম নেয়। সেই সময় 7 সার্জেন্টকে বলে, আর্মিতে আমি তোমার ভাইয়ের সাথেও ছিলাম। সে সবসময় একজন রেঞ্জার হতে চাইতো। তার হাতেও ঠিক তোমার মতোই একটা ট্যাটু ছিল, কিন্তু একদিন আমি জানতে পারলাম সে আর এই দুনিয়ায় নেই। তখন সার্জেন্ট শান্ত গলায় বলে, আমাদের দুই ভাইয়ের একটাই স্বপ্ন ছিল, আমরা দুজনেই রেঞ্জার্স হব। তাই আমি এখানে এসেছি তার সেই স্বপ্নটা পূরণ করতে। আমি যে কোনো মূল্যে এই টাস্কটা সম্পন্ন করতে চাই, কারণ এটা শুধু একটা মিশন না, এটা আমার ভাইয়ের স্বপ্ন ছিল। ঠিক তখনই সার্জেন্ট লক্ষ্য করে ওয়ার মেশিনটা তার থেকে অনেক দূরে দাঁড়িয়ে আছে, আর সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। অর্থাৎ সেই মেশিনের ভেতরে একটা ভেন্টিলেশন সিস্টেম আছে। সে 7কে তখন বলে, আমার কাছে একটা প্ল্যান আছে, তুমি এখানে আমার অপেক্ষা করো। এরপর সে একটা সাইটে পৌঁছে যায়, যেটা পাহাড় ব্লাস্ট করার জন্য তৈরি করা হয়েছে। এখানে অনেক মেশিন আর বুলডোজারের সাথে প্রচুর এক্সপ্লোসিভও ছিল। সার্জেন্ট বাতাসে একটা ফ্লেয়ার ফায়ার করে। এতে ওয়ার মেশিন বুঝে যায় ফ্লেয়ারটা কোথা থেকে ছোড়া হয়েছে। খুব দ্রুত সে ওই জায়গায় পৌঁছে যায়, কিন্তু সার্জেন্ট আগেই সেখানে বোমা পেতে রেখেছিল। তাই ওয়ার মেশিন কাছাকাছি আসতেই একটা বিশাল বিস্ফোরণ হয়। এরপর সার্জেন্ট একটা জেসিবি নিয়ে সেখানে পৌঁছে যায় এবং ওয়ার মেশিনকে ধাক্কা দিতে দিতে পাহাড়ের কাছে নিয়ে যায়। সেখানে একটা পাহাড় গুঁড়ো করার মেশিন ছিল, যার প্যানেলটা ওপরের দিকে লাগানো ছিল। ওয়ার মেশিনটা তখন অনেক গরম হয়ে গিয়েছিল, তাই ভেতরের তাপ বের করার জন্য তাকে তার ভেন্টিলেশন সিস্টেম খুলতেই হতো। সার্জেন্ট ঠিক এই মুহূর্তটারই অপেক্ষা করছিল। সে সঙ্গে সঙ্গে বাটন অন করে দেয়। এর ফলে ক্রাশারের ওপরে থাকা ছোট ছোট পাথরগুলো মেশিনের ওপর পড়তে শুরু করে, আর ভেন্টিলেশন খোলা থাকায় সেই সব পাথর সরাসরি ওয়ার মেশিনের ভেতরে ঢুকে যেতে থাকে। এদিকে সার্জেন্টও থেমে থাকেনি, সে ক্রমাগত সেই মেশিনটাকে পেছনের দিকে ধাক্কা দিয়ে যাচ্ছিল। তখন ওয়ার মেশিন ক্রেনের ওপর হামলা করে এবং সেটাকে সার্জেন্টের ওপর ফেলার চেষ্টা করে, কিন্তু সেটা সার্জেন্টের ওপর পড়ার আগেই সে দ্রুত সেখান থেকে সরে যায়। এদিকে ওয়ার মেশিনের ভেতরে ছোট ছোট পাথর অনেক বেশি পরিমাণে ঢুকে গিয়েছিল, যার কারণে মেশিনটা ভেতর থেকে অতিরিক্ত গরম হয়ে যায়, আর ঠিক সার্জেন্টের সামনেই সেটা ব্লাস্ট হয়ে যায়। ব্লাস্ট হওয়ার পর মেশিনের ভেতরে থাকা সব বোমা একের পর এক বাইরে পড়তে শুরু করে। সার্জেন্ট এটা দেখেই বুঝে যায় এখানে আরও বড় বিস্ফোরণ হতে চলেছে। তাই বিস্ফোরণ হওয়ার আগেই সে দ্রুত সেই জায়গা থেকে অনেক দূরে চলে যায়, আর এইভাবেই তার প্রাণ বেঁচে যায়। এরপর সে 7কে নিয়ে আবার ক্যাম্পে ফিরে আসে। গতবার সে তার ভাইকেও ঠিক এভাবেই বাঁচাতে চেয়েছিল, কিন্তু পারেনি। সেই আফসোস আজও তাকে কষ্ট দেয়, কিন্তু হয়তো 7কে বাঁচানোর পর সেই আফসোসটা একটু হলেও কমছে। ক্যাম্পে পৌঁছালে তার মেজর আর কমান্ডার তাকে দেখে অবাক হয়ে যায়। মেজর জিজ্ঞেস করে, আর কেউ কি বেঁচে আছে? তখন সার্জেন্ট বলে, আমরা দুজন ছাড়া আর কেউ বাঁচেনি। তখন মেজর তাকে বলে, মহাকাশে যে অ্যাস্ট্রোনট ছিল সে আসলে এলিয়েনদের আর্মির অংশ ছিল। আমাদের বিজ্ঞানীরা তার উপর হামলা করেছিল, তাকে ব্লাস্টও করেছিল, কিন্তু তাতে কোনো ফায়দা হয়নি। সে ভেঙে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং এখন আক্রমণ শুরু করেছে। আর্মির আধুনিক অস্ত্র তাদের সামনে তেমন কাজ করছে না, কিন্তু তুমি অস্ত্র ছাড়াই সেই ভয়ঙ্কর ওয়ার মেশিনকে শেষ করলে কি করে? তখন সার্জেন্ট শান্ত গলায় বলে, আপনি বলেছিলেন প্রতিটা মেশিনের একটা সীমা থাকে, এই মেশিনেরও একটা সীমা আছে। যখন এটা অতিরিক্ত গরম হয়ে যায় তখন তার ভেন্টিলেশন সিস্টেম খুলে যায়, আর যদি সেই ভেন্টিলেশনের ভেতরে কিছু ঢুকিয়ে দেওয়া যায়, তাকে জ্যাম করে দেওয়া যায়, তাহলে সে ভেতর থেকেই গরম হয়ে ব্লাস্ট হয়ে যাবে। এরপর এই ইম্পর্টেন্ট নিউজ সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়। এরপর আমাদের দেখানো হয় সার্জেন্টকে রেঞ্জার বানিয়ে দেওয়া হয়, এবং এটাই ছিল তার ভাইয়ের স্বপ্ন। আর অবশেষে সেই স্বপ্নটা আজ পূরণ হয়, আর এখানেই মুভিটা শেষ হয়। তো বন্ধু, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মুভিজের বিডিকে। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।